এবার জঙ্গি যোগের কথায় আসি। হামিম মন্ডলকে মনে আছে তো, জুলাই মাসের শেষে যাকে এসটিএফ ধরলো বর্ধমান থেকে, সেই হামিমের ফোন চেক করা হচ্ছিল। এসটিএফ যখন তদন্ত এগোয় তখন এই হামিমের ফোন থেকে কার নাম্বার পাওয়া গেল? রানা রফ। সেই রানা রফের খোঁজ কয়েকদিন আগেই এই বর্ধমানে ধৃত জঙ্গি জিম থেকে যাকে ধরা হয় হামিম মন্ডল, তার ফোন থেকে পাওয়া গেল। রানা রফকে পাক নাগরিক, রানা রফের নাম্বার পাওয়া গেল এবং সরকারি আইনজীবী যে দাবি করছেন তাতে তো চাঞ্চল্যকর তথ্য। 14 দিনের এসটিএফ হেফাজত। এই মুহূর্তে ধৃত রানা রফের জঙ্গি যোগে এসটিএফ এর জালে রানা কলকাতায় ঘাঁটে গেড়ে আইএসআই কে তথ্য পাচার করতো সে। হ্যাঁ, এদের সাথে একটা যোগসূত্র পাওয়া গেছে কিছু মোবাইল নাম্বারের ভিত্তিতে। এদের মোবাইল নাম্বারটাই এই রানা রফ এদের কাছে পাওয়া গেছে, এদের মোবাইল থেকে মোবাইল নাম্বার সূত্র ধরেই এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ওদের মোবাইলে এই নাম্বারগুলো সেভ ছিল। তপসিয়া, কলকাতার তপসিয়া হয়ে এরা যশোর রোড ধরে এরা বেনাপোল বর্ডার অ্যাক্রস করার উদ্দেশ্য ছিল। কলকাতায় আইএসআই এজেন্ট জঙ্গি যোগে এসটিএফ এর জালে পাক নাগরিক, ধৃত পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা রানা রফ। কলকাতায় ঘাঁটি গেড়ে আইএসআই কে তথ্য পাচার ধৃতের। সেনা, নৌবাহিনী ও রেলের তথ্য পাচার আইএসআই কে। ধৃত রানার মোবাইলে সেনা সংক্রান্ত একাধিক ছবি পাওয়া যায়। আচ্ছা, এই রানা রফ এদেশে ঢুকলো কি করে? পাক গুপ্তচর সংস্থাকে তথ্য পাচার করার জন্য 2012 সালে নেপাল দিয়ে অনুপ্রবেশ রানা ওরফে ওয়াহাবে। তপসিয়ার ঠিকানায় জাল ভোটার, আধার কার্ড, কাঠের মিস্ত্রি সেজে ভারতেই পাক নাগরিক। আইএসআই কে তথ্য পাচার, জঙ্গি নেটওয়ার্ক তৈরির চেষ্টা। হাবড়া থেকে এসটিএফ এর জালে আইএসআই এজেন্ট রানা রফ। পালানোর ছক কষেছিল এই রানা রফ। হামিমের গ্রেফতারির পরে কি পালানোর ছক? হাবড়া থেকে জালে পাক গুপ্তচর সংস্থার চর। 31শে জুলাই বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম। রাজ্য জুড়ে জঙ্গি যোগে তল্লাশি ও ধরপাকড়। হামিমের গ্রেফতারির পরই দেশ ছাড়ার চেষ্টা রানার। স্বাধীনতা দিবসের আগে নাশকতার চক্রান্ত খতিয়ে দেখছে স্পেশাল টাস্ক ফোর্স। আইএসআই এজেন্ট যোগে ধৃত আরো এক এসটিএফ এর জালে তপসিয়ার মোহাম্মদ ইজাজ। তপসিয়ার ঠিকানায় পাক নাগরিকের জাল নথি। রানা রফের জাল নথি বানায় তপসিয়ার বাসিন্দা। জাল নথি বানানোর অভিযোগে ধৃত অভিযুক্ত। পাকিস্তানের নাগরিক রানা রফ এই মুহূর্তে গ্রেফতার হয়েছে বেঙ্গল এসটিএফ এর হাতে। তার সঙ্গে আরো এক ব্যক্তি গ্রেফতার হয়েছে যার বাড়ি তপসিয়ায়। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি তপসিয়ায়, তার বাড়ির সামনে, এবং এই বিল্ডিং এরই ফার্স্ট ফ্লোরে সেই ইজাজ বলে যে ব্যক্তি, সেই ব্যক্তি থাকে। এবং তার বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ হচ্ছে ভুয়ো ডকুমেন্টস বা নথি, অর্থাৎ রানা রফের কাছে যে সমস্ত ডকুমেন্টস ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্তটাই ভুয়ো। এবং সেই ভুয়ো যে সমস্ত নথি সমস্তটাই তৈরি করে দেওয়া হয়েছে ইজাজের মারফত। তাকেও বেঙ্গল এসটিএফ এর তরফে গ্রেফতার করা হয় গতকাল রাতে। এই মুহূর্তে আমরা তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যে এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে ইজাজ থাকে এবং এখান থেকেই তাকে গ্রেফতার করা হয় বেঙ্গল এসটিএফ এর তরফে। প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা।
80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। সরাসরি যুদ্ধ করে পাকিস্তান কোনোদিন আমাদের সঙ্গে পারে, তাই তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়েছে, ISIS এর জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর জন্য, যারা বিরোধিতা করেন তাদের জন্য কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। টিএমসির নেতারা পিএফআই মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স। পাকিস্তানি এবং বাংলাদেশি যে জঙ্গি গোষ্ঠী রয়েছে তারা এখানে এসে বহুদিন ধরে ঘাঁটি গেড়েছে। এদের মেনলি তিনটে উদ্দেশ্য। এক হচ্ছে এখানে জনমত গভর্নমেন্টের এগেনস্টে এমনভাবে মানে ভারতের এগেনস্টে ফর্ম করা যাতে দেশের মানুষ আমাদের জাতীয়তাবাদের এগেনস্টে যে মতবাদ তৈরি করেছিল সেইটাকে আরও বেশি এটা চাঙ্গা করতে পারে। 2 নম্বর যেটা করতে চেয়েছে যে এখানে নাশকতামূলক কাজ করতে চেয়েছে, বিভিন্ন ভাইটাল ইনস্টলেশন সহ বড় বড় নেতাদের অ্যাটাক করা, এটা পরিকল্পনার মধ্যে ছিল। আর 3 নম্বর হচ্ছে যে ছোট ছোট বিভিন্ন গ্রুপ বানিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এরা কিন্তু মানে ঘাঁটি গেড়ে ওইখানকার পপুলেশন বাড়িয়েছে এবং সেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। এই পুরো ইকোসিস্টেমটার পিছনে বিদেশি শক্তির মদত যে আছে, ডিপ স্টেটের থিওরি, সেটা আগেও বলেছি। সঙ্গে এখানকার যারা বিরোধী দলের অনেক নেতা বা অনেকেই যুক্ত রয়েছেন, যারা পুরো এই সিস্টেমটাকে কিন্তু তাদের আশ্রয় দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্নভাবে এতদিন ধরে লোক ঢোকানোর থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। গত 15 বছর মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকার এখানে সাজিয়ে গুছিয়ে জিহাদিদের স্বর্গোদ্যান বানিয়ে দিয়েছিল। তো সেখন আমরা ভাঙছি। তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, ওয়েস্ট বেঙ্গল ইজ ইন আ গুড হ্যান্ড। আমরা প্রস্তুত। এরকম একটা সিচুয়েশন যখন জঙ্গি ISI এজেন্ট ধরা পড়ছে, তখন স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তায় তো জোর, আঁটোসাঁটো নিরাপত্তা সীমান্ত এলাকায়। পেট্রাপোল, বনগা স্টেশন, সেখানে তল্লাশি অভিযান, GRP RPF এর যৌথ তল্লাশি অভিযান, স্টেশন যাত্রীদের ব্যাগ তল্লাশি GRP, রেল লাইন লাগোয়া এলাকাতেও তল্লাশি চলছে। জিজ্ঞাসা যে কি করতে আইছো? ঘুরতে আইছি। কি ভিসা, টুরিস্ট ভিসা চেক করলো, ব্যাগ ট্যাগ সব চেক করলো, পাসপোর্ট চেক করলো। এখান থেকে পুলিশ ছাড়া আসছিল, তারা এসে চেক দিল আমাদের সব ডকুমেন্টস, আমাদের ভোটার কার্ড চেক করলো আর পাসপোর্ট চেক করলো আর সাথে ব্যাগও চেক করলো। বাংলাদেশ থেকে আগে আসার 2 বছর আগে আসছিলাম, টুরিস্ট ভিসা, আমরা টুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যাচ্ছি। এখানে যেগুলো মেটাল ডিটেক্টর দিয়ে যেগুলো চেকিং করছে 15 আগস্টের আগে, এটা খুব ভালো, নিরাপত্তার দিক দিয়ে ভালো, যাত্রী সুরক্ষার দিক দিয়েও ভালো। এরকম নিরাপত্তা যদি সবসময় থাকে আর এই RPF GRP যদি সবসময় এরকম করে, আমি মনে করব যাত্রী সুরক্ষার জন্য, রেল প্যাসেঞ্জার জন্য, সবার জন্য সুবিধা এবং ভালো উদ্যোগ।